Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত আজকের গল্প কাঁচের মিনার। কাহিনী ইন্দ্রজিৎ রায়। শুরু হচ্ছে গল্প কাঁচের মিনার। মাত্র ৩৬ বছর বয়স, অথচ এরই মধ্যে কলকাতা আর কার্শিয়াংয়ে বাড়ি, দুখানা গাড়ি, ব্যাংকে ২০ লক্ষ টাকা এবং একটি বিরাট ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিজেকে সর্বেসর্বা করে তুলেছেন তিনি। ঘরে রয়েছে সুন্দরী ও সুশিক্ষিতা স্ত্রী। তবুও সতীনাথ সরকার সুখী নন। তার মন খুবই অতৃপ্ত। কারণটা একেবারে অস্বাভাবিক নয়। পুকুর কাটলে সে পুকুর আপনা থেকেই বড় হয়। কবিগুরুও তো বলেই গেছেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। সতীনাথ সরকারও সেই শ্রেণীরই মানুষ। কাজেই টাকাই তার ধ্যান জ্ঞান ও ধর্মকর্ম হয়ে দাঁড়ালো ধীরে ধীরে। ফলে স্ত্রীকে তিনি অসুখী করলেন। স্ত্রী রত্নমালার বয়স ৩০, দেখলে মনে হয় আরো কম, ২২ কি ২৩। এমনই তার রূপের ছটা আর দেহের বাঁধুনি। তাছাড়া সন্তানবতী না হওয়ায় যৌবন যেন স্থির হয়ে রয়েছে এক জায়গায়। মিস্টার সরকার তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসেন। তার মনের খবর একেবারেই যে তিনি রাখেন না তা নয়, কিন্তু ধনলক্ষ্মী আর অঙ্কলক্ষ্মীর ভজনা একই সাথে করা সম্ভব নয়। একজনকে দুয়ো করে রাখতেই হয়। মিস্টার সরকার তাই প্রথমাকেই সাদরে বরণ করে নিয়েছেন। রত্নমালাকে অবশ্য নিজেদের বিয়ের তারিখে আর তার জন্মদিনে দামি দামি উপহার দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন। কিন্তু অর্থই তো সকলের কাছে পরমার্থ নয়, বিশেষ করে স্বামী সঙ্গসুখ বঞ্চিতা এক যুবতী নারীর কাছে। ফলে অন্তরে অন্তরে গুমড়ে মরে রত্নমালা। একদিন এক কাণ্ড হল। মিস্টার সরকারের যিনি পিএ ছিলেন, সেই ভদ্রমহিলার অসাবধানতার কারণে একটা মোটা টাকার কন্ট্রাক্ট হাতছাড়া হয়ে গেল সরকার এন্টারপ্রাইজের। অতএব পরের মাসেই মিস আইচের জায়গায় এলো অনিমেষ রায়। যেমন বুদ্ধিমান তেমনই কাজের। এর ওপর ফাউ হিসেবে আকর্ষণীয় চেহারা আর সুন্দর ব্যক্তিত্ব তা তো আছেই। ফলে অল্প দিনের মধ্যেই সুদর্শন অনিমেষ রায় সতীনাথ সরকারের একান্ত প্রিয় পাত্র হয়ে দাঁড়ালো। আর মিসেস রত্নমালা সরকারের প্রেম পাত্র হতে মাত্র ৬টি মাস সময় লাগলো তার। রত্নমালা বুকের মধ্যে যে তৃষিত মরু জাগিয়ে বসেছিল এত দিন, অনিমেষ সেখানে জলভরা মেঘ হয়ে প্রবল বর্ষণের সম্ভাবনা নিয়ে দেখা দিল যেন। ফলে বছর ঘুরতে না ঘুরতেই অবস্থা বেশ ঘোরালো হয়ে দাঁড়ালো। সোসাইটির কোথাও কোথাও এ নিয়ে একটু আধটু গুঞ্জন শুরু হলেও সতীনাথ সরকারের বিন্দুমাত্র ভাব বৈলক্ষণ কিছুই ঘটল না। অনিমেষ তাকে এক মস্ত ঝামেলার হাত থেকে বাঁচিয়েছে, এতেই তিনি তার ওপর
যথেষ্ট সন্তুষ্ট। লোকের কথা গ্রাহ্য আর করেন না তিনি। প্রণয় দোলায় দুলতে দুলতে আরও একটা বছর কাটল। রত্নমালা তৃপ্ত, সতীনাথবাবু নিশ্চিন্ত। কিন্তু অধৈর্য হয়ে পড়ল অনিমেষ নিজে। আগের সপ্তাহে মিস্টার সরকার তার স্ত্রীর জন্মদিনে নানান উপহারের মধ্যে জাপানি চেরি ফুলের একটা মিনিয়েচার গাছ উপহার দিয়েছিলেন। অপূর্ব সুন্দর দেখতে, খাস জাপান থেকে আনানো। গাছটি ছিল মিসেস সরকারের শোবার ঘরে ড্রেসিং টেবিলে সাজানো। আরও একটি বস্তু তার সাথেই সেই টেবিলে ছিল। সেটি হল সতীনাথ সরকারের একটি আবক্ষ ফটোগ্রাফ। সুশ্রী, ব্যক্তিত্ব ব্যঞ্জক ও বুদ্ধিদীপ্ত চেহারা। চোখ দুটো মনে হয় যেন জীবন্ত, অন্তর্ভেদী দৃষ্টিতে চেয়ে রয়েছেন দর্শকের দিকে। ফটোটার দিকে তাকাতে তাকাতে নিজেদের ঘনিষ্ঠ আর নিভৃত এক রমণীয় মুহূর্তের মাঝখানে হঠাৎই অনুযোগ ভরা কণ্ঠে বলে উঠল অনিমেষ, এ জীবন আর ভালো লাগছে না আমার। এই লুকোচুরি, এই উৎকণ্ঠা আর কতদিন আমাকে সহ্য করতে হবে বলতে পারো মালা? যতদিন না মিস্টার সরকার সরে যাচ্ছেন তোমার আমার মাঝখান থেকে। ড্যাম ইট! সে আর কতদিন? তুমিও তো পারো তাকে ডিভোর্স করতে। ডিভোর্স করা হয়তো কঠিন হবে না, কিন্তু এই বিপুল সম্পত্তি থেকে তাহলে তো আমাকে হাত ধুয়ে বসে থাকতে হবে। প্রথম জীবনে যা ছিলুম তা ছিলুম। বিয়ের পরের এই 10টা বছর যে চড়া আসরে জীবনের তারটাকে বেঁধে ফেলেছি, এখন সুর বদলাতে আবার নতুন করে তার বাঁধতে গেলে সে তার ছিঁড়ে যাবার বিলক্ষণ ভয় আছে, এটা কিন্তু জেনো। শিট! যে পরিবেশ ছেড়ে এসেছি সে পরিবেশে আর তো আমি ফিরে যেতে পারবো না। অনু, তুমি ও অনুরোধ আমাকে করো না প্লিজ। অনিমেষও বিশেষ চিন্তিত হয়ে পড়ল এই কথায়। বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর উল্লসিত স্বরে বলল, হয়েছে, একটা উপায় হয়েছে। কিন্তু তুমি কি শেষ রক্ষা করতে পারবে? বলো না, শুনেই না কথাটা। তুমি তোমার হাজবেন্ডকে খুন করতে পারবে মালা? কি খুন? কি কি বলছো তুমি অনু? ঠিকই বলছি, কারণ এছাড়া দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই আমাদের সামনে। হয় আমায়, না হয় সরকারকে সরে যেতে হবে তোমার জীবন থেকে। ভেবে দেখো, ভেবে দেখো কাকে তুমি বেছে নেবে। এই অবধি বলে রত্নমালার মনে তার প্রস্তাবের প্রতিক্রিয়া লক্ষ্য করার জন্যই একটা সিগারেট ধরানোর ভান করল অনিমেষ। স্তম্ভিত, বিহ্বল আর মনের সঙ্গে যুদ্ধরত অবস্থায় নীরবে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল রত্নমালা। তার আর অনিমেষের মধ্যে এবং সতীনাথ আর তার মধ্যে একটি করে হাইফেন অবস্থান করছে। কোন হাইফেনটাকে তুলে দিয়ে দুটো জীবনকে এক করে মিলিয়ে দেবে সে? কোন হাইফেনটাকে মুছে দিলে দুটি জীবনের মিলন মধুময় হয়ে উঠবে? ভাবতে ভাবতে নিজের অজ্ঞাতসারেই অস্ফুট আর্তনাদ করে উঠল রত্নমালা। না 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 অনু, এই কাজ আমি পারবো না, কোনো মতেই পারবো না। প্লিজ প্লিজ অন্য কিছু ভাবো, প্লিজ অন্য কিছু ভাবো না। তুমি ছাড়া মিস্টার সরকারকে খুন করার চমৎকার সুযোগ আর কার আছে বলো? না না অনু,
এটা হয় না। ভালো করে বোঝো, কথাটা শোনো। ওর সব অভ্যাস, বাতিক, দুর্বলতার যাবতীয় খুঁটিনাটি তুমি যতটা ক্লোজলি জানো তা কি আমি জানি? সেটা ঠিক, তবু জানলে তোমাকে এ অনুরোধ আমি করতুম না। ভাবছো কেন? আমি তো রয়েছি তোমার পাশে। মালা, মালু, ফর আওয়ার লাভ সেক, তুমি আর অমত করো না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই কথা বলতে বলতে হাত বাড়িয়ে রত্নমালাকে নিজের বুকের ওপর ফের টেনে নিয়ে আদর আর সোহাগে তাকে আচ্ছন্ন করে তুলল অনিমেষ। কার্শিয়াংয়ে সতীনাথ সরকারের যে বাড়ি তার নাম নিরালা। নামেই শুধু নয়, নিরালা পরিবেশেও নিরালা। চারতলা বাড়ি, আধুনিক জীবনযাত্রার নানান সুখ সুবিধে কোনো ত্রুটি রাখেননি সতীনাথ বাবু। বিগত বছর তিনেক নানান কারণে আসা সম্ভব হয়নি। এবছর আবার কার্শিয়াংয়ে এসেছেন তিনি, সঙ্গে অনিমেষ। কার্শিয়াংয়ের দিনগুলো ভাবনা চিন্তার ভেতর দিয়ে কেমন যেন ডানা মেলে উড়ে গেল রত্নমালার কাছ থেকে। তার কেবলই চিন্তা, কিভাবে কাজটা হাসিল করা যায়, কিভাবে কাজ হাসিল হবে, এমনভাবে হাসিল করতে হবে কেউ যেন টের না পায়। কেউ যেন টের না পায়। অবশেষে উপায় বার হলো, কিন্তু সে কথা রত্নমালা অনিমেষকে জানালো না। এখন দরকার শুধু একটি সুযোগের অপেক্ষা। কার্শিয়াং থেকে ফেরার দিন সেদিন। যাত্রার সব বন্দোবস্ত শেষ, জিনিসপত্র গোছানো হয়ে গেছে, ঠিকে চাকর বাকরদের মায়না মিটিয়ে বিদায় দেওয়া হয়ে গেছে। এবার মোটরে চাপলেই হয়। মিস্টার সরকারের চারতলার স্টাডিতে বসে কথা হচ্ছিল তার সঙ্গে অনিমেষের। রত্নমালা ঘরের এক কোণে বসে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। ওদের কথাবার্তা সবই কানে আসছিল তার। শোনো অনিমেষ, হ্যাঁ স্যার, বলুন। এই কাজগুলো কিন্তু খুবই জরুরি। আগামী পরশুর মধ্যে গ্যাংটকের ওই ট্রেজারিতে এই কাগজগুলো কিন্তু জমা না দিলেই নয়। সুতরাং আগে এই কাগজ জমা দেবে সেখানে, তারপর গ্যাংটকের দরকারি কাজকর্ম সেরে যাবে কাঠমান্ডুতে। ওকে স্যার। সেখানকার পূর্ত বিভাগের চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করে ইন্ডিয়া নেপাল হাইওয়ের যে কাজটা আমরা আন্ডারটেক করেছি তার বাড়তি সুযোগ সুবিধে আরও কিছু আদায় করা যায় কি না সেই বিষয়ে কথাবার্তা সেরে সোজা চলে যাবে দিল্লি। আচ্ছা। নর্দার্ন রেলের মিস্টার শুভস্বামীকে আমরা যে অফার দিয়েছিলাম টেন্ডারের জন্য, তার কদ্দূর কি হলো জানবার চেষ্টা করবে। সেখান থেকে জব্বলপুরে এসে মার্বেল পাথর চালান দেওয়ার জন্য ওয়াগান খালি পাওয়া যাবে কিনা তার খোঁজ খবরও নেবে। ওকে স্যার। এরপরে কিন্তু তোমার ছুটি। ঠিক আছে স্যার। কাজগুলো শেষ হতে দিন 15 হয়তো লাগবে। যাই হোক, তুমি একবার টাউনে ফোন করে দাও তো একটা ট্যাক্সির জন্য, ইমিডিয়েট দরকার। আর তোমার পিঠোই আমরা বেরোবো। এখনই করে দিচ্ছি স্যার। হ্যাঁ, মিসেস সরকারকে আবার রায়পুরে ওর দিদি জামাইবাবুর কাছে পৌঁছে দিতে হবে তো, অনেক দিন ধরে ওরা রিকোয়েস্ট করছেন। ওকে স্যার। অনিমেষ কোনো কথা না বলে চোরা চাহনিতে রত্নমালাকে একবার দেখে নিয়ে চলে গেল ফোন করতে। রত্নমালাও সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠল। এই সুযোগ, একে হাতছাড়া করা বোকামি। দরজার দিকে এগোতে এগোতে সে বলল, ট্যাক্সি আসতে আসতে আমি আমার লাস্ট মিনিট চেঞ্জিংটা সেরে নিই চট করে। তারপর স্বামীর উত্তরের অপেক্ষা না করেই দ্রুত পদে বেরিয়ে গেল। নিজের ঘরে না এসে সোজা একতলার হলে নেমে এলো রত্নমালা। বৃদ্ধ কেয়ারটেকার পদম তামাং মালপত্র আগলে একা দাঁড়িয়েছিল সেখানে। রত্নমালা একটুও ইতস্তত না করে বললে, শোনো পদম, সাহেব জানালেন তোমাকে আর দরকার পড়বে না তার। এই সামান্যই তো জিনিস,
এগুলো ট্যাক্সি ড্রাইভার আর সেক্রেটারি বাবুই বয়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলতে পারবে। তুমি যাও, আর শোনো, এই নাও তোমার বকশিস, আমোদ আহ্লাদ করো। এই বলে হ্যান্ডব্যাগ খুলে দুটো 10 টাকার নোট বের করে পদমের দিকে বাড়িয়ে ধরল রত্নমালা। পদম তামাংকে বিদায় দিয়ে রত্নমালা এবার এগোলো কিচেনের দিকে, কারণ কিচেনেই রয়েছে এবাড়ির ইলেকট্রিক সুইচ আর ফিউজ প্যানেল। সুইচ বোর্ডে সারি সারি ইলেকট্রিক সুইচ আর ফিউজ সাজানো, প্রত্যেকটির মাথায় নাম লেখা। রত্নমালা কিচেনে ঢুকে এলিভেটর লেখা ফিউজটার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। কিচেন থেকে বেরিয়ে যখন দোতলায় উঠল রত্নমালা, তখন এত সাবধানী পায়ে উঠল যে এতটুকু শব্দ উঠল না তার পদক্ষেপে। দোতলায় উঠে নিজের ঘরে ঢুকে একটা সোফার ওপর বসে চিন্তায় ডুবে গেল সে। মনে মনে অনেক কিছু ভাঙাগড়া করতে করতে হঠাৎই নিচে ট্যাক্সি দাঁড়াবার শব্দে সম্বিত ফিরে পেয়ে ভাবল, আশ্চর্য, নিজের ভাবনায় এমনই বিভোর হয়ে পড়েছিল যে অনু কখন চলে গেল তা খেয়ালও করল না মোটে। আর অনুই বা কি, যাওয়ার সময় তাকে একবার সম্ভাষণও করে গেল না। কি হলো আর কি হলো না তা নিয়ে আর মাথা না ঘামিয়ে সিঁড়ির মুখে এসে রত্নমালা চেঁচিয়ে বলল, ট্যাক্সি এসেছে, নেমে এসো। কথাটা বলেই সে কান পেতে রইল একটা বিশেষ শব্দ শোনার জন্য। 1 মিনিট শোনা গেল সেই শব্দ, দরজা খোলা এবং দরজা বন্ধ করার শব্দ। তারপর পায়ে পায়ে লিফটের দিকে এগিয়ে যাওয়ার শব্দ। তার মিনিট খানেকের মধ্যে লিফট চালু করলেন তার স্বামী। দাঁড়ালো না রত্নমালা, যেন ডানা মেলে উড়ে এলো দোতলা থেকে 1 তলায়। সেখান থেকে সোজা কিচেনে আস্তে আস্তে লিফটের লোহার গেট বন্ধ করার আওয়াজ এসে বাজল রত্নমালার কানে। সুইচ বোর্ডের কাছে যখন সে পৌঁছলো, তখন লিফটের মোটর চালু হয়ে গেছে। সে শব্দও শুনতে পেল সে। আর বিলম্ব করা চলে না। চোখ কান বুজে দাঁতে দাঁত চেপে হাত বাড়িয়ে ফিউজ প্যানেল থেকে এলিভেটর ফিউজটি টপ করে খুলে নিল রত্নমালা। এতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল। ভালো ফিউজটা পিসবোর্ডের বাক্সের ভেতর রেখে পরিবর্তে অন্য আরেকটা বাতিল জ্বলে যাওয়া ফিউজ শূন্য স্থানে লাগাবার পর শ্বাস নিল রত্নমালা। কাজ শেষ, আর ভয় নেই। কিচেন থেকে বেরিয়ে হলঘরে সিঁড়ির মুখে আসতেই 4 তলায় আর 3 তলার মাঝামাঝি জায়গায় খাঁচায় আটক পড়া ইঁদুরের মতো ঝুলন্ত বন্ধ লিফটের ভেতর অসহায় স্বামীর ছটফটানি আর ক্ষীণ চিৎকারের ধ্বনি শুনতে পেল রত্নমালা। আর 1 লহমাও দেরি না করে নিজের লাগেজ নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ল বাড়ির বাইরে। সদরের সামনে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে উৎকর্ণ হয়ে রইল, ভিতরের আওয়াজ বাইরে ভেসে আসছে কিনা তা শোনবার জন্য। না, তেমন কোনো ভয় নেই। দরজা জানলা একেবারে এয়ার টাইট করে আঁটা। দরজা গোড়ায় দাঁড়িয়ে সেই শুনতে পাচ্ছে না কারোর চিৎকার। ড্রাইভার তো রয়েছে আরো হাত 10 দূরে, কয়েক ধাপ সিঁড়ির নিচে। সে আর শুনবে কি করে?
কলকাতায় ফিরে পরের কটা দিন দুশ্চিন্তা আর দুঃস্বপ্নের হাত এড়ানোর জন্য নিজেকে ঘোরতর রকমে নানান কাজে অকাজে জড়িয়ে ফেলল রত্নমালা। দিনে সাঁতার, শপিং, টেনিস, আর রাতে ক্লাব এবং পার্টি। অনেক রাতে বাড়ি ফিরে শয্যায় ক্লান্তভাবে লুটিয়ে পড়ার আগে গোটা কতক স্লিপিং পিল খেয়ে নিয়ে শোয়া। এইভাবে নিজের বিবেকের চোখে ধুলো দিয়ে ফেরারি হয়ে বেড়াতে লাগল রত্নমালা। কিন্তু যতটুকু অবসর মিলত তারই মধ্যে সে যেন কল্পনার চোখে দেখতে পেত সতীনাথ সরকার বাক্সের মতো চৌদিক বন্ধ এলিভেটরের ছোট্ট খোপে আটকা পড়ে ছটফট করছে প্রাণ ভয়ে, প্রাণপণে চিৎকার করছে কারোর সাহায্যের জন্য। উন্মত্তের মতো ঘুষি আর লাথি চালাচ্ছে, ধাক্কার পর ধাক্কা দিচ্ছে লিফটের বন্ধ দরজা খুলবার জন্য। তারপর খাদ্য, পানীয় আর বিশুদ্ধ বাতাসের অভাবে ধীরে ধীরে অনিবার্যভাবে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। সেই চিৎকার, সেই ছটফটানি রত্নমালার কানে যেন দামামা নির্ঘোষে ধ্বনিত হতে থাকে বারবার। শিউরে উঠে দুহাত দিয়ে কান চেপে ধরে রত্নমালা, আর ফুল ভলিউমে রেডিওটা চালিয়ে দেয়। এই সময় অনিমেষ যদি কাছে থাকতো, কিন্তু তারও কোনো পাত্তা নেই। কলকাতা থেকে পালিয়ে রায়পুরে দিদি জামাইবাবুর কাছে কদিন হলো এসে রয়েছে রত্নমালা। তারা খুব খুশি। দিদি একবার শুধু জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে, সতীনাথ এলো না? তারও তো আসার কথা ছিল। না, ভীষণ কাজের চাপ কি না, তাই সঙ্গে আসতে পারলেন না। ওই তো সময় পেলেই আসবেন। রায়পুরে এসে আবার আগের মতোই উজ্জ্বল আর উচ্ছল হয়ে উঠল রত্নমালা। মনের আকাশ বহুলাংশে মেঘমুক্ত হয়ে পড়ল দিদি জামাইবাবুর সাহচর্যে। এইভাবেই 15 দিন কেটে গেল। রত্নমালা গোপনে হিসেব কষে দেখলে কার্শিয়াংয়ের দুর্ঘটনার পর 3টে সপ্তাহ পার হয়েছে। সতীনাথ সরকারের অদর্শনজনিত কোনো হইচই এখনো ওঠেনি কোথাও। তার মানে মৃতদেহ এখনো আবিষ্কৃত হয়নি তার স্বামীর। দিন 3 বাদে দিদি এসে জানালেন, শোন মালু, কালই তো তোর জন্মদিন। আমার এখানে যখন রয়েছিস, সেরিমনির ভারটা এবার না হয় আমিই নিই, কি বলিস? বেশ তো। সতীনাথ তো আজও এলো না। এই কাল ঠিক আসবে না রে? কাল উনি আসবেনি, সে বিষয়ে কোনো ভুল নেই। তোর আবার কি হলো? হঠাৎ গম্ভীর হয়ে পড়লি মনে হচ্ছে। না, ও কিছু না, এমনি। এই বলতে বলতে রত্নমালা সরে গেল সেখান থেকে। বাস্তবিকই তার তখন অন্য আর এক কথা মনে পড়ে গেছিল। রত্নমালা তখন ভাবছিল মাস 6 আগেকার কথা। অনিমেষ সেদিন সঙ্গে ছিল না। ওরা দুজনে ফিরছে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সেক্রেটারির বাড়ির নেমন্তন্ন সেরে। ভদ্রলোকের বাড়ির পাশেই ছিল এক জহুরির দোকান। রত্নমালা কৌতূহলের বশে দেখতে গেছিল এটা ওটা সেটা। পান্নার একছড়া হার ভারী পছন্দ হয়েছিল তার। স্বামীকে জানাতে তিনি বলেছিলেন, অনেক দাম, এখন থাক না, কিন্তু কথা দিলাম
তোমার আগামী জন্মদিনে এ হার আমি তোমাকে অবশ্যই প্রেজেন্ট করব, দেখে নিও। বিষণ্ণ হাসি হাসল রত্নমালা। সে হার আর কেউ তাকে উপহার দিতে আসবে না আজকের জন্মদিনে। বিকেলের দিকে রত্নমালাকে একটু যেন বিমর্ষ আর চিন্তিত দেখা গেল আগের চেয়ে। রত্নমালা মোটামুটি একটা ছক করে ফেললে নিজের কার্যধারার। আজ রাতে স্বামী না এলে ভীষণ মুষ্টে পড়ার আর উদ্বিগ্নতার ভান করবে সে। তারপর কালই রওনা হবে কলকাতায়। সেখানে গিয়ে ঘোষণা করবেন নিশ্চয়ই সতীনাথ সরকার নিরুদ্দিষ্ট, নইলে তিনি তার এতদিনকার নিয়মের ব্যতিক্রম ঘটাবেন কেন? কার্শিয়াংয়েও পুলিশ খোঁজ করবে নিশ্চয়ই। তখনই পাওয়া যাবে তার গলিত আর বিকৃত মৃতদেহটা। তদন্তে প্রকাশ পাবে পিওরলি অ্যাক্সিডেন্ট। তাকে নিয়ে হয়তো একটু নাড়াচাড়া হতে পারে, কিন্তু সেটুকু সহ্য করার মতন ক্ষমতা তার আছে। তারপর সে আর অনিমেষ আর সে দুটি কপত কপতি। আহ, অতি পরিচিত কজনের মাত্র ঘরোয়া পার্টি। শেষ হতে কত সময় বা লাগে? রাত 10টার ভিতরে শেষ নিমন্ত্রিত অভ্যাগতকে বিদায় দিয়ে ক্লান্ত রত্নমালা ফিরে এলো নিজের শোবার ঘরে। বড্ড মাথা ধরেছে। সতীনাথ আসেননি। কাজে কাজেই অভিনয় করতে করতে বিরক্তি ধরে গেছে তার। এবারে পোশাক বদলে বিশ্রাম, তারপর শুয়ে শুয়ে আগামী দিনের প্ল্যান। আলো জ্বালিয়েই ভূত দেখার মতো চমকে উঠল রত্নমালা। তার খাটের উপরে বসে আছে স্বয়ং সতীনাথ, নাকি তার প্রেতাত্মা? ভয়ে আর বিস্ময়ে বাক রুদ্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। রত্নমালা স্পষ্ট বুঝতে পারল তার মুখের রং দ্রুত পাল্টে পাল্টে যাচ্ছে। সর্বাঙ্গ পাথর হয়ে পড়ছে। আর একটু পরেই সে জ্ঞান হারিয়ে ফেলবে। তবু সেই অবস্থাতেই কথা কইবার চেষ্টা করল রত্নমালা, কিন্তু কণ্ঠে কোনো স্বর ফুটল না তার। একটা গো গো বিকৃত আওয়াজ, সেটাও বেরোলো না, যা শুনে আবার আত্মস্থ হতে পারে সে। শুধু ঠোঁট জোড়া শুকনো পাতার মতো থরথর করে কাঁপতে লাগলো। খাট ছেড়ে ধীরে ধীরে স্ত্রীর কাছে উঠে এলেন মিস্টার সরকার, হাতে পানীয়ের গ্লাস। বললেন, তোমায় একটা প্লেজেন্ট সারপ্রাইজ দেব ভেবেছিল, কিন্তু তুমি যে এমন ভূত দেখার মতো ভয় পাবে তা তো ভাবিনি। স্বামীর দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল রত্নমালা। সে মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারল না। ব্যাপারটা কি হচ্ছে? যাকে সে নিজের হাতে মারণ খাঁচায় আটকে শূন্যে ঝুলিয়ে রেখে এসেছিল 3 হপ্তা আগে কার্শিয়াংয়ের এক বন্ধ বাড়িতে, সে এখানে সুস্থ শরীরে বেঁচে ফিরে এলো কিভাবে? কে উদ্ধার করলো? কে তাকে উদ্ধার করলো? পদম? চোর, পুলিশ, কে? তোমার কি শরীর খারাপ করছে রত্না? খুবই ক্লান্ত আর অসুস্থ দেখাচ্ছে তোমায়। না, আর দাঁড়িয়ে থেকো না, তুমি বরং বসো ওই চেয়ারটায়।
আমি কেন জানি না খুব খুব আনইজি ফিল করছি এই মুহূর্তে। তাহলে তাহলে একটা কাজ করো, এটুকু খেয়ে নাও চট করে। এতে স্কচ আর সোডা দুটোই মেশানো রয়েছে, দেখো এক্ষুনি চাঙা হয়ে উঠবে। লক্ষ্মীটি লক্ষ্মীটি আর কথা না বলে গলায় ঢেলে দাও দেখি। এই তো। রত্নমালা বিনা বাক্যে ড্রিঙ্কসটুকু গলায় চালান করে দিল, গ্লাস উপুর করে। খাঁটি স্কচ হুইস্কি। নিমেষে নিজের কাজ শুরু করল। শরীরে মনে আবার যেন পুরনো জোর ফিরে পেল সে। চোখ বুঝিয়েছিল রত্নমালা, তবু তার বুঝতে কষ্ট হলো না স্বামী তাকে নিয়ে ইঁদুর বেড়াল খেলা করছেন। ওর ঠোঁটের কোণে মৃদু হাসি। খানিক বাদে সতীনাথের গলা শুনে চোখ মেলল রত্নমালা। তার স্বামী হাসি হাসি মুখে বলছেন, আরে আর ভয় নেই, ইউ লুক বেটার। এবার বলে ওই ছোট্ট সারপ্রাইজকে স্ট্যান্ড করতে পারবে তো ডার্লিং? হ্যাঁ। রত্নমালা কিছু জবাব না দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল স্বামীর দিকে। সতীনাথ মিটিমিটি হাসছেন। তার কোটের পকেট থেকে একটা মেরুন রঙের ভেলভেটের বাক্স টেনে বার করলেন। তারপর বিমুহ্র আর বিহ্বল রত্নমালার চোখের সামনে তার ডালাটা টেনে খুলতেই জোরালো বৈদ্যুতিক আলোয় ঝকমক করে উঠল অলংকারটা। সেই সুন্দর পান্নার নেকলেস। দেখো দেখো, আমি কিন্তু আমার কথা ভুলিনি। নাও নাও ডার্লিং, গলায় পরো। কিন্তু কিন্তু কখন কখন তুমি? হ্যাঁ, গ্যাংটক থেকে কাঠমান্ডু হয়ে দিল্লিতে পৌঁছেই হঠাৎ খেয়াল হলো তোমার জন্মদিনের কথা। ভাবলুম জব্বলপুরে গেলে টাইমলি অ্যাটেন্ড করতে পারবো না বার্থডে পার্টিতে। সঙ্গে সঙ্গে ব্যাক করলুম কলকাতায়। এসে দেখি আগের হাটটা বিক্রি হয়ে গেছে। তখন স্পেশাল অর্ডার দিয়ে অবিকল একই ডিজাইনের এই হাটটা মাত্র 48 ঘন্টার নোটিশে তৈরি করিয়ে নিয়ে এলুম তোমার জন্য। এত ঝঞ্ঝাট করার দরকারই হতো না যদি না আগে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ থাকতাম তোমার কাছে। তুমি তুমি গেছিলে দিল্লিতে? তাহলে অনিমেষ? অনিমেষ সেই বাড়িতেই ছিল। শেষ মুহূর্তে কাজের প্ল্যান বদলে ওকে বলেছিলুম তোমার কাজটা আমিই করি। হ্যাঁ, খুব জরুরি কাজ, লাখ লাখ টাকার ব্যাপার। ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। তুমি বরং আমার হয়ে রত্নার সঙ্গে কলকাতায় চলে যাও। আর তুমি তো জানোই রত্না, তোমার কোনো কাজে লাগতে পারলে সে নিজেকে কত ধন্য মনে করে। লক্ষ্য করে দেখলুম এ প্রস্তাবে সে খুশি ছাড়া অখুশি হলো না। সতীনাথের শেষের কথাগুলো যেন এক একটা বিষাক্ত হুল হয়ে বিঁধতে লাগলো রত্নমালার বুকে। স্বামীর মুচকি মুচকি হাসি তার মনে যেন আগুন হয়ে দেখা দিল। সে স্থান কাল পাত্র ভুলে চিৎকার করে উঠল, উপরে তাহলে তুমি নয়, অনিমেষে ছিল সেদিন? হ্যাঁ, তা তো ছিলই। আমি ওকে রেখে গেলুম তোমায় সঙ্গদানের জন্য। বলছো? আমি তো জানি আমার চেয়ে তোমার সঙ্গ ওর কাছে কত প্রিয়। রত্নমালা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। মুখ ছাই হয়ে গেছে,
বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে, মাথা ঘুরছে, পা টলছে, চোখে অন্ধকার ঘনিয়ে আসছে। এক্ষুনি এক্ষুনি বুঝি অজ্ঞান হয়ে পড়বে সে। সতীনাথ সেদিকে ভ্রুক্ষেপ না করে সমান উৎসাহে বলে চলল, দিল্লি থেকে কলকাতায় ফেরার পথে কার্শিয়াং গেছিলুম ব্রেক জার্নি করে। দেখলুম যেখানে যে অবস্থায় তুমি ওই অনিমেষকে ত্রিশঙ্কুর মতো ঝুলিয়ে রেখে এসেছিলে, তখনও তেমনই রয়েছে বেচারি। তোমার খেয়াল খুশি আর ইচ্ছের উপর কোনোদিনই আমি বাধার সৃষ্টি করিনি, সেদিনও করলুম না। অনিমেষকে যেমনকে তেমনই রেখে চলে গেলুম দিল্লি। মিস্টার সরকার তো ব্যস্ততার বলেই মধ্যে চললেন। সেখান থেকে কিন্তু কার্শিয়াং, শুনছে কে? অনেক ব্যস্ততা ছিল। রত্নমালা ততক্ষণে জ্ঞান হারিয়ে ঢলে পড়েছে সেই চেয়ারেই। আজ তার বড় সাধের কাঁচের মিনার ভেঙে চুরমার হয়ে গেছে। শুনছিলেন গল্প কাঁচের মিনার। কাহিনী ইন্দ্রজিৎ রায়। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সূত্রধর, সৌভিক, রত্নমালা এবং দিদির ভূমিকায় সুমিতা, সতীনাথ, সঞ্জয়, অনিমেষ, অরূপ। গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।